আপনারা নিশ্চয়ই জানেন পিএইচপিতে রিড অনলি কিওয়ার্ড নিয়ে আসা হয়েছে, যেটা দিয়ে আপনি বলতে পারেন যে একটা অবজেক্টের কোন কোন প্রপার্টি রিড অনলি। আবার যদি আপনি চান যে সবগুলো প্রপার্টি রিড অনলি করবেন, তাহলে চাইলে ওই ক্লাসকেও রিড অনলি করে দেওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই যে রিড অনলি বা ইমিউটেবিলিটি অফ অ্যান অবজেক্ট, এটা কখন করা উচিত এবং কখন করা উচিত না, এবং যখন করা উচিত তখন আপনি কিভাবে করবেন, এই ভিডিওতে আমরা এটি বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে দেখব পিএইচপি 8.1 এর আগে যখন রিড অনলি কিওয়ার্ড ছিল না, তখন আমরা কিভাবে একটা ক্লাসের অবজেক্টকে ইমিউটেবল করতাম। অর্থাৎ একটা অবজেক্ট যখন ক্রিয়েট হওয়ার পরে ওই অবজেক্টের কোনো প্রপার্টি পরিবর্তন করা যাবে না, এটা আমরা কিভাবে করতাম। আর এখন রিড অনলি আসার পরে আমরা এটা কিভাবে করব। পাশাপাশি আমরা অবশ্যই দেখব এটা কখন করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা আমার স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লারাভেলের ফার্স্ট টাইম ইনস্টলড কোড। অর্থাৎ আমি তেমন কোনো পরিবর্তন করিনি। আপনারা যদি লারাভেল ইনস্টল দেন, দেওয়ার পরে যদি ব্রিজ ইনস্টল দেন, তাহলে রেজিস্টার্ড ইউজার কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের কোডটা এরকম দেখা যাবে। আমি সামান্য একটু পরিবর্তন করেছি, যেটা হচ্ছে আমি এখানে যে ভ্যালিডেশন রুলসগুলো ছিল সেটি আমি ইউজার রিকোয়েস্ট নামে আলাদা একটি ক্লাসে নিয়ে গিয়েছি। এছাড়া আমার যে কোড ছিল সেই কোডগুলো কিন্তু আগের মতোই আছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে আমরা ডেটাবেসে ডেটা ইনসার্ট করতেছি। ইউজার রিকোয়েস্ট থেকে ডেটা নিয়ে সেই ডেটা আমরা ইনসার্ট করতেছি। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে যে অ্যাপ্লিকেশন লজিক এবং বিজনেস লজিক কী। অ্যাপ্লিকেশন লজিক হচ্ছে অ্যাপ্লিকেশন সম্পর্কিত, অর্থাৎ আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেটাই বলেন আপনি, সেই ওয়েবসাইট সম্পর্কিত যত লজিক আছে সেই লজিকগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন লজিক। অন্যদিকে বিজনেস লজিক হচ্ছে অ্যাপ্লিকেশন সম্পর্কিত, অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোনো লজিক না, লজিক হচ্ছে ইন্টারনাল বিজনেস লজিক। মানে হচ্ছে একটা ইউজারের ডেটা যখন ইনসার্ট হবে, কোন ডেটা ইনসার্ট হওয়া উচিত, কোনটা ইনসার্ট হওয়া উচিত না, কোনটা এনক্রিপ্টেড ডেটা হবে, কোনটা এনক্রিপ্টেড হওয়া উচিত না, ইউজারকে ইমেল পাঠানো এবং কোন কোন ইউজারকে ইমেল পাঠানো হবে, এই ধরনের যে লজিকগুলো আছে, এই লজিকগুলো হচ্ছে আপনার বিজনেসের ডিসিশনের লজিক। সো এগুলোকে আমরা বলি বিজনেস লজিক। এমবিসি প্যাটার্নে আমরা বলি ভিউ, অর্থাৎ অ্যাপ্লিকেশনে একজন ইউজার কী দেখবে। অন্যদিকে বিজনেস রিলেটেড যত কাজ হবে সেটাকে আমরা বলতেছি মডেল। আর কন্ট্রোলার হচ্ছে এই মডেল এবং ভিউয়ের মধ্যে একটা ব্রিজ। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের কন্ট্রোলারও আমাদের যে বিজনেস লজিক সেই লজিকটা ইমপ্লিমেন্ট করতেছে। ফর এক্সাম্পল, আমাদের কন্ট্রোলার ডেটাবেজে কুইরি করে ডেটা ইনসার্ট করতেছে, যেটা কন্ট্রোলারের কাজ না। তো এটা আসলে ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব একটা সমস্যা না, কিন্তু বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি ধরুন এই যে ইউজার ক্রিয়েটের কাজটা, এই কাজটা এখানে যত সিম্পল আছে এত সিম্পল নাও থাকতে পারে। তখন কি হবে, তখন প্রথমত এই যে ইউজার কন্ট্রোলারের এই কোডটা, এটা অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি ধরুন এখানে আপনি ইউজার ক্রিয়েট করতেছেন হচ্ছে আপনার ফর্ম সাবমিট করে, কিছুদিন পরে আপনি চিন্তা করলেন আপনি কমান্ড লাইন থেকেও ইউজার ক্রিয়েট করতে পারবেন, তখন সেম যে ইউজার ক্রিয়েট করার লজিক সেটা আপনাকে আবার লিখতে হবে, তার মানে কোড রিপিট হচ্ছে। তো এই সমস্যার সমাধান করার জন্য বড় অ্যাপ্লিকেশনগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে আপনি কন্ট্রোলারে কোনো ধরনের বিজনেস লজিক লিখবেন না। অর্থাৎ এখানে যে আমরা ইউজার রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন্ট ট্রিগার করা, এই কাজগুলো আমরা কন্ট্রোলারে করব না, এই কাজগুলো করব আমরা এটার কোনো সার্ভিস ক্লাসের মধ্যে। এখন এই সার্ভিস ক্লাসকে আপনি বলতে পারেন রিপোজিটরি ক্লাস, অথবা আপনি বলতে পারেন অ্যাকশন ক্লাস, যার কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যাকশন পারফর্ম করা। তো এখন আমরা যদি আমাদের এই যে কোডটুকু আছে, এই কোডটুকুকে আমরা একটি অ্যাকশন ক্লাসে মুভ করি। সো বিজনেস লজিক যেখানে থাকে সেটাকে যদি আমরা বলি যে বিজনেস লেয়ার বা ডোমেইন লেয়ার, তো আমরা যদি এখানে নেই যে আমাদের অ্যাপের মধ্যে কিছু ডোমেইন আছে, সেই ডোমেইনের মধ্যে আছে ইউজার ডোমেইন। সো আমরা যদি বলি যে এটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, যেহেতু সো এটা ইউজার ডোমেইন, এবং ইউজার ডোমেইনে আমাদের একটা অ্যাকশন ক্লাস থাকবে। সেই ক্লাসগুলোকে আমরা একসাথে রাখার জন্য আমরা বললাম যে অ্যাকশনস। এই অ্যাকশন ফোল্ডারের ভিতরে আমরা একটি নতুন ক্লাস নিব, যেটির নাম হচ্ছে রেজিস্টার ইউজার। এটির কাজ হচ্ছে ইউজারকে রেজিস্ট্রেশন করানো। এখন এই অ্যাকশন ক্লাসে আমরা একটি কমন মেথড নেই, যেটার নাম হচ্ছে এক্সিকিউট বা রান, হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনো নামে নিতে পারেন। এই যে অ্যাকশন ক্লাস কিংবা রিপোজিটরি ক্লাস কিংবা কোনো সার্ভিস ক্লাস, এগুলো কিন্তু লারাভেলের বা পিএইচপির কোনো স্ট্যান্ডার্ড না। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি আপনার অ্যাপ্লিকেশনকে কীভাবে সাজাবেন। তো আমরা যদি আমাদের এই কোডটুকুকে আমাদের অ্যাকশন ক্লাসে মুভ করি, প্রথমেই যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা আমাদের এখানে নাই। তাহলে আমরা এখানে করতে পারি কি, যে ইউজার রিকোয়েস্ট এটা করতে পারি। করার পরে আমরা যদি এখানে বলি, এখানে আমাদের যে রেজিস্টার ইউজার অ্যাকশনটা আছে, আমি রেজিস্টার বানানটি ভুল করেছিলাম, সো এখানে আমি হচ্ছে রেজিস্টার বানানটি ঠিক করে দিই। সো রেজিস্টার ইউজার
এবং এই ভেরিয়েবলের নাম হচ্ছে রেজিস্টার ইউজার। সো আমরা এখন বলবো রেজিস্টার ইউজার এক্সিকিউট রিকোয়েস্ট। এখন আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোলার সেটির মধ্যে এখন আর বিজনেস লজিক নেই, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমরা যদি এক্সিকিউট ক্লাসে যাই, আমাদের উদ্দেশ্য কি ছিল, এই যে সার্ভিস ক্লাসটা, এই সার্ভিস ক্লাসটা কখনো সিএলআই থেকে, কখনো ফর্ম থেকে, যে কোনো জায়গা থেকে রিইউজ করা যাবে। কিন্তু এখন যদি কেউ রিইউজ করতে চায় তাহলে সে পারবে না, কারণ ইউজার রিকোয়েস্ট এটা হচ্ছে আমার একটা ফর্ম রিকোয়েস্ট, যেটা দিয়ে ইউজার ফর্ম ইনসার্ট করবে, সেই রিকোয়েস্টটা এখানে আসবে। এখন আমার যে বিজনেস লেয়ার, আমরা যদি বলি যে এই যে সার্ভিস ক্লাসটি আছে, এই সার্ভিস ক্লাসটি হচ্ছে আমাদের বিজনেস লেয়ারের ক্লাস। আমাদের বিজনেস লেয়ার এখন ইউজার রিকোয়েস্ট সম্পর্কে জানতে হচ্ছে, কারণ আমাদের এক্সিকিউট মেথডে আমরা বলতেছি এখানে ইউজার রিকোয়েস্ট আসবে। এখন ইউজার রিকোয়েস্ট কি? ইউজার রিকোয়েস্ট হচ্ছে একটা ভ্যালিডেশন ক্লাস, এবং এটা কিসের জন্য ভ্যালিডেশন? এটা হচ্ছে একটা ওয়েব ফর্মের ভ্যালিডেশন। এখন বিজনেস লেয়ারের কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের একটা ওয়েব ফর্মের ভ্যালিডেশন এটা সম্পর্কে জানা উচিত না, কিন্তু আমাদের এখানে রেজিস্টার ইউজার নামে যে অ্যাকশন ক্লাসটি আছে সেটি বিজনেস লেয়ারের ক্লাস, কিন্তু সেই অ্যাপ্লিকেশন লেয়ারের ভ্যালিডেশনের জন্য একটি ক্লাস, সেটি হচ্ছে ইউজার রিকোয়েস্ট, সেটির উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এটা হওয়া উচিত না। এটা হলে কি হবে? এটা হলে আমাদের রেজিস্টার ইউজারকে আমরা অন্য জায়গা থেকে ইউজ করতে পারবো না, আমরা শুধুমাত্র ইউজার রিকোয়েস্ট যেখানে আছে সেখান থেকে ইউজ করতে পারবো। তার মানে এখানে যে আমরা রিকোয়েস্টটা পাস করেছি সেটা পাস করা উচিত না। সেটা পাস না করে আমরা যেটা করব, আমরা অন্য একটি ক্লাসের মাধ্যমে এটি পাস করব। এই ক্লাসগুলোকে বলা হয় ডেটা ক্লাস। আপনি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ডেটা পাস করার জন্য আপনি যে ক্লাসগুলো লিখবেন সেগুলোকে বলা হবে ডেটা ট্রান্সফার অবজেক্ট। সো ডেটা ট্রান্সফার অবজেক্ট ক্রিয়েট করার জন্য ডেটা ট্রান্সফার ক্লাস বানাতে হবে, এবং এই যে ডেটা ট্রান্সফার অবজেক্ট এটাকে সংক্ষেপে বলা হয় ডিটিও। আপনি চাইলে ডেটা ক্লাসও বলতে পারেন। এই যে ডেটা ক্লাস, এই ডেটা ক্লাস দিয়ে আপনি ডেটা ট্রান্সফার অবজেক্ট বানাবেন, সেই ডেটা ট্রান্সফার অবজেক্ট দিয়ে আপনি ডেটা ক্লাসে ডেটা পাঠাবেন। তো সেটা কিভাবে করা যায়? আমাদের যে ইউজার ডোমেইন আছে সেখানে যদি আমরা আমাদের একটি ডিটিও নামে একটি ফোল্ডার নেই, সেই ফোল্ডারে যদি আমরা বলি যে ইউজার ডেটাতে থাকবে হচ্ছে নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আমরা যদি বলি, তারপরে আমরা যদি কনস্ট্রাক্টর নেই, এবং আপনারা জানেন যে পিএইচপি এটি আমরা চাইলে প্রপার্টি প্রমোশন ইউজ করে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের প্রপার্টিকে ডিফাইন করতে পারি। সো আমরা যদি লিখি পাবলিক স্ট্রিং নেম, পাবলিক স্ট্রিং ইমেল অ্যান্ড পাবলিক স্ট্রিং পাসওয়ার্ড। এখন আমরা যদি আমাদের কন্ট্রোলারে যাই, কন্ট্রোলে গিয়ে যদি আমরা বলি ইউজার ডেটা ইকুয়াল টু নিউ ইউজার ডেটা, নেম হচ্ছে রিকোয়েস্ট গেট নেম, ইমেল হচ্ছে রিকোয়েস্ট গেট ইমেল, পাসওয়ার্ড হচ্ছে রিকোয়েস্ট গেট পাসওয়ার্ড। এইভাবে আমরা আমাদের ইউজার ডেটা নামে যে ডেটা ক্লাস ছিল সেই ডেটা ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করেছি। তার মানে আমাদের ইউজার ডেটা হচ্ছে আমাদের ডিটিও। এখন আমরা আমাদের রেজিস্টার ইউজারের এক্সিকিউট মেথডের মধ্যে আমাদের যে রিকোয়েস্ট, যেটি আমাদের অ্যাপ্লিকেশন লজিকের সাথে সম্পর্কিত, সেটি আমরা না পাঠিয়ে আমরা এখন কি পাঠাবো? ইউজার ডেটা পাঠাবো। এটা কেন করলাম আমরা? কারণ হচ্ছে এই ইউজার ডেটা কিন্তু কোনো ফর্ম রিকোয়েস্ট, কোনো কমান্ড লাইন রিকোয়েস্ট এর সাথে সম্পর্কিত না। আমরা চাইলে যে কোনো জায়গা থেকে ইউজার ডেটা ক্রিয়েট করে সেই ডেটা আমরা শুধু আমাদের রেজিস্টার ইউজার মেথডের মধ্যে পাস করবো, এবং রেজিস্টার ইউজার মেথড কী করবে? ওই ইউজার ডেটা নিয়ে কাজ করবে। সে কিন্তু এখন আর অ্যাপ্লিকেশন লজিক সম্পর্কে জানবে না। আমরা যদি বলি ইউজার ডেটা, এখানে তখন আর আমরা রিকোয়েস্টের মধ্যে লিখবো না যে গেট নেম, আমরা লিখবো ইউজার ডেটা, এবং এটা হয়ে যাবে ইউজার ডেটা। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সিকিউট মেথডটি আছে, এই মেথডটি কিন্তু এখন ইউজার ডেটার উপর ডিপেন্ডেন্ট, এবং ইউজার ডেটা কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশন লজিকের উপর ডিপেন্ডেন্ট না। ইউজার ডেটা আপনি যে কোনো জায়গা থেকে তৈরি করে এই এক্সিকিউট মেথডে পাস করতে পারেন। তাহলে আমরা এখন জানলাম ডেটা ট্রান্সফার অবজেক্ট কিংবা ডিটিও আমাদের কখন লাগতে পারে। এখন আমরা আসি এই ডিটিও ইমিউটেবল কিভাবে করব। ইমিউটেবল করা মানে কি? এই যে আপনি এই ডিটিওটি এখানে ক্রিয়েট করেছেন, এর কাজ কি? ডেটাকে ট্রান্সফার করা। তো একবার যখন আপনি এই ডিটিও তৈরি করে ফেলেছেন, তৈরি করার পরে আপনি এখানে পাস করেছেন, পাস করার পরে আপনি যদি এখানে লিখেন যে ইউজার ডেটা নেম ইকুয়াল টু টেস্ট নেম, এই যে এই কাজটি করতে পারলেন, কোনো এরর দিচ্ছে না আপনাকে, এটি করতে পারা উচিত না। কারণ এই যে ডিটিওর ডেটা এসেছে অ্যাপ্লিকেশন লজিক থেকে, আপনি সেই ডেটা যদি মডিফাই করতে পারেন তাহলে অ্যাপ্লিকেশন করাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই ডেটাকে এমনভাবে ডিফাইন করতে হবে যেন এটি আপনি মডিফাই করতে না পারেন।
সেটা করা খুবই সহজ। আপনারা জানেন যে কোনো ডেটা আমরা যদি চাই যে কেউ এটাকে মডিফাই করতে পারবে না, তখন আমরা এটাকে কি করে দিব, প্রোটেক্টেড বা প্রাইভেট করে দিব। সো এখন এই যে ডেটা প্রাইভেট হয়ে গেল, তার মানে এই ডেটা কেউ গেট করতে পারবে না এবং সেটও করতে পারবে না। কিন্তু আমাদের দরকার কি, এটিকে গেট করতে পারবে কিন্তু কেউ সেট করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব, আমরা কিছু সেটার মেথড লিখব। আমরা যদি আমাদের পিএইচপি স্ট্রং ইউজ করে আমাদের ক্লাসের গেটার সেটার জেনারেট করি, ফর এক্সাম্পল গেটার, এবং আমাদের সবগুলো প্রপার্টির গেটার মেথড আমরা যদি ডিফাইন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ইমেইল, গেট পাসওয়ার্ড, গেট নেম নামে আমাদের 3টি মেথড জেনারেট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের এখানে যেটা করব, বলবো গেট নেম, গেট ইমেইল, গেট পাসওয়ার্ড। এখন কেউ যদি চায় যে ইউজার ডেটা নেম ইকুয়াল টু টেস্ট নেম, এটা সে লিখতে পারবে না। কেন লিখতে পারবে না? কারণ আমাদের নেম একটা প্রাইভেট প্রপার্টি। এখন কেউ আবার আমাদের যেহেতু কোনো সেটার মেথড নাই, সো কেউ চাইলে এটা মেথড দিয়েও সেট করতে পারবে না। এই যে আমাদের ইউজার ডেটা, আমাদের ডিটিও, এটা কিন্তু এখন ইমিউটেবল অবজেক্ট। ইমিউটেবল অবজেক্ট মানে কি? ইমিউটেবল মানে হচ্ছে যখন এটা একবার ক্রিয়েট হয়ে যাবে, যেমন ধরেন আমরা কন্ট্রোলার ক্লাসে আমরা যখন একবার কনস্ট্রাক্টর ইউজ করে এটাকে ক্রিয়েট করে ফেলেছি, তখন এটাকে আর মডিফাই করা যাবে না। একবার যখন আমরা ক্রিয়েট করে ফেলেছি, তখন এটাকে পরবর্তীতে আর মিউটেট করা যাবে না। এখন আমরা এই যে মিউটেশন করা যাবে না, এই যে ইমিউটেবিলিটিটা আনলাম, সেটা কিভাবে আনলাম? সেটা আনলাম হচ্ছে আমাদের ইউজার ডেটা ক্লাসের প্রপার্টিগুলোকে প্রাইভেট প্রপার্টি বলে দিছি। পাশাপাশি আমরা বলছি যে এইটার গেটার মেথড আছে, অর্থাৎ কেউ এটা চাইলে গেট করতে পারবে, মানে দেখতে পারবে এটার মধ্যে কি ডেটা আছে এবং সেই ডেটাগুলো সে প্রিন্ট করতে পারবে বা কোথাও ইউজ করতে পারবে, কিন্তু সেই ডেটাকে মিউটেট করতে পারবে না, অর্থাৎ চেঞ্জ বা মডিফাই করতে পারবে না। এটা করার জন্য আমরা কি করেছি, সবগুলো প্রপার্টির একটা করে গেটার মেথড ইউজ করেছি। এখন আমরা যদি এটা না করে PHP 8.1 এর পর থেকে আমরা যদি বলি যে এটা হচ্ছে রিড অনলি অ্যান্ড পাবলিক, তাহলে কি হতো? বাই দ্য ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি আমাকে এরর দিচ্ছে যে রিড অনলি আমরা ইউজ করতে পারবো না PHP 8.1 এর আগে। কিন্তু আমার composer.json আমরা বলে দিছি আমাদের এই যে লারাভেল, সে হচ্ছে PHP 8.0 সাপোর্ট করে, কিন্তু আমরা চাচ্ছি 8.0 সাপোর্ট করবে না, আমরা 8.1 ইউজ করব। সো আমরা যদি বলি যে আমাদের ইউজার ডেটা ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে রিড অনলি, এখন আমরা যদি আমাদের এই মেথডগুলোকে রিমুভ করে দেই, অর্থাৎ আমাদের গেটার মেথড যদি আমরা ইউজ নাও করি, তাহলে কি হবে? তাহলে প্রথমে আমাদেরকে এখানে এরর দিবে, সেটা হচ্ছে এখানে গেট নেম নামে আমাদের কোনো মেথড নেই। সো আমরা বলি নেম, ইমেইল এবং পাসওয়ার্ড, আমাদেরকে কোনো এরর দিচ্ছে না, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এখন আমরা যদি চাই যে ইউজার ডেটার নেমকে আমরা মডিফাই করব, সেটা আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ হচ্ছে ইউজার ডেটার নেম হচ্ছে রিড অনলি। তাহলে আমরা দেখলাম যে আমাদের ডিটিও বা এই ধরনের ডেটা অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি ডেটা ইমিউটেবল করতে চাই, অর্থাৎ কোনো একটা অবজেক্ট একবার তৈরি হয়ে গেলে ওই অবজেক্টের কোনো ডেটাকে আর পরিবর্তন করা যাবে না, এটা যদি আমরা করতে চাইতাম PHP 8.1 এর আগে, আমরা এটা করতাম হচ্ছে কোনো একটা প্রপার্টিকে প্রোটেক্টেড বা প্রাইভেট করে দিয়ে তার শুধুমাত্র গেটার মেথড লিখতাম, সেটার মেথড লিখতাম না। কিন্তু এখন আমাদের ওই গেটার মেথড না লিখেই আমরা এই ডেটাগুলোকে ইমিউটেবল করতে পারতেছি। তো এতে করে যে সুবিধাটা হলো, আমি প্রথমেই বলেছিলাম যে বড় অ্যাপ্লিকেশনগুলোতে আমরা আমাদের বিজনেস লজিক এবং অ্যাপ্লিকেশন লজিক আলাদা রেখে আমরা ডিটিউর মাধ্যমে ডেটা পাস করি, তাহলে এখন ডিটিউ ক্লাসগুলোকে আমরা খুব সহজেই ডিফাইন করতে পারতেছি। আমরা শুধু বলে দিচ্ছি যে আমাদের এই প্রপার্টিগুলো হচ্ছে রিড অনলি, অর্থাৎ কেউ যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি করবে সে চাইলে এই ক্লাসের অবজেক্টকে আর মিউটেট করতে পারবে না, যেটা আপনারা যদি আগে করতেন তাহলে প্রাইভেট, প্রোটেক্টেড এবং অনেকগুলো মেথড লিখতে হতো। এই ক্লাসে আমাদের শুধুমাত্র 3টা প্রপার্টি ছিল, নেম, ইমেল, পাসওয়ার্ড। আমাদের যদি এরকম হইতো যে একটা টেবিলে প্রায় 10টা-15টা কলাম আছে, সেই কলামগুলোর জন্য আমাদের 10টা-15টা প্রপার্টি আছে এবং সেই প্রপার্টিগুলোর জন্য আমাদের আবার 10টা-15টা গেটার মেথড লিখতে হতো। তো এখন কিন্তু আর সেই কাজটা করতে হচ্ছে না। তো এইটা আপনারা দেখলেন PHP 8.1 এ কীভাবে করা যায়। আসলে PHP 8.2-তে এটা আরও সিম্পলিফাই করা হয়েছে। সেটা হচ্ছে আপনি এখন আর এখানে রিড অনলি লিখতে হবে না, আপনি চাইলে ক্লাসকেই রিড অনলি বলে দিতে পারবেন। আমাকে আবার এরর দিচ্ছে কারণ আমার composer.json-এ আমি বলেছি যে আমার এটা হচ্ছে PHP 8.1।
বাট এখন যদি আমি বলি যে এটা PHP 8.2 তাহলে এটা আর এরর দিচ্ছে না। সো কোনো একটা ক্লাসকে রিড অনলি বলা মানে হচ্ছে এই ক্লাসের সবগুলো প্রপার্টি রিড অনলি। তো যদি আপনার কোনো একটা ডেটা ক্লাসের ক্ষেত্রে এরকম হয় যে এর সবগুলো প্রপার্টি রিড অনলি, তাহলে আপনি কি করবেন, আপনি ওই ক্লাসটাকে জাস্ট রিড অনলি বলে দিবেন। তো এতে করে আমাদের কোড আরও সহজ হয়ে গেল। এখন আমরা জানি আমাদের কোনো একটা ক্লাসকে কখন ইমিউটেবল করা জরুরি, এবং যদি আমরা ইমিউটেবল করতে চাইতাম PHP 8.1 এর আগে আমরা কিভাবে করতাম, এবং PHP 8.1 এবং 2তে আমরা আরও সহজভাবে কীভাবে একটা ক্লাসকে ইমিউটেবল করতে পারি। তো এই ছিল PHPর ইমিউটেবিলিটি বা রিড অনলি নিয়ে আমাদের আজকের আলোচনা। PHP সম্পর্কিত আরও কোনো বিষয় নিয়ে জানতে চাইলে নিচে কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাপি কোডিং।